আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বোমা ফাটালেন, বললেন ডিপ স্টেট চেয়েছিল তারা 2029 পর্যন্ত ক্ষমতায় থাকুক। এর পরপরই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনিও সাবেক উপদেষ্টা, তিনি আবার বললেন হাদিকে ডিপ স্টেট হত্যা করেছে। ঘটনা কি? কেন একের পর এক এরকম স্বীকারোক্তি বা বিস্ফোরক মন্তব্য? রাজনীতির অসংখ্য ঘটনা ঘটছে, বাংলাদেশ ভালোভাবে চলছে না, এটা আমরা যখন বুঝতে পারছি তখন এই এনসিপির দুই নেতা, এই সাবেক উপদেষ্টা যে মন্তব্য করছেন সেটি আমাদের কেবল বিস্মিত করছে না, বরং আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন হঠাৎ তাদের এই উপলব্ধি, কেন তারা ডিপ স্টেটকে এইভাবে সবার সামনে উন্মোচিত করে দিচ্ছেন। আমরা যখন 24 সালের জুলাই আগস্টে যখন সেই জঙ্গি অভ্যুত্থানটা চলছিল, আমরা কিন্তু বলছিলাম যে এটা জামাত শিবিরের আন্দোলন, এর পেছনে রয়েছে মার্কিন ডলার, এর পেছনে রয়েছে পাকিস্তানের আইএসআই। আপনারা আমাদের বিশ্বাস করেননি। এই একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে আমি দেখি, যে আমরা যখন সত্যি কথা বলি, আমরা যখন যৌক্তিক কোনো কথা বলি, তখন আমরা সংখ্যালঘুর দলে পরিণত হই। মিথ্যের সপক্ষে অনেক মানুষ এসে জড়ো হয়, যেটা হয়েছিল জুলাই অগস্টে। জুলাই অগস্টে যারা রাজপথে গিয়েছিলেন সবাই যে জামাত শিবিরের সদস্য তা নয়, কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে তারাও নেমে গিয়েছিলেন, তারা মনে করেছিলেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার না জানি কত খারাপ। আজকে প্রায় 2 বছর হতে চললো, 1.25 বছর। আমি জানি না সেই সব মানুষের উপলব্ধি কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখি, অনেকেই রিয়েলাইজ করছেন যে দ্যাট ওয়াজ দেয়ার রং ডিসিশন, দ্যাট ওয়াজ দেয়ার রং অ্যাক্টস। হাউএভার, তো এই দুই উপদেষ্টা, মানে আসিফ তো বোমা ফাটালেন, এটা নিয়ে গতকাল কথা বলেছি, ডিপ স্টেটকে একদম উন্মোচিত করে দিলেন। এখন একটা প্রশ্ন আসছে যে ডিপ স্টেট আসলে কারা? এই ডিপ স্টেট, আমরা যখন ডিপ স্টেট বলি সারাক্ষণ তো মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটের কথা মাথায় আসে। তাহলে কি মার্কিন ডিপ স্টেটের একটা বাংলাদেশ শাখা আছে? বাংলাদেশে কি একটা ডিপ স্টেট আছে? আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমি কোনো স্পেসিফিক আনসার পাইনি। সো এটা আসিফ নাহিদ এরা আরো স্পেসিফিক বলতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের আগে, বিশেষ করে 2018-র পরে যে মুভমেন্ট গুলো হয়েছে, তখন আহ, কিছু লোক কিছু সংগঠনের ব্যানারে নিয়মিত সেমিনার করতেন, তারা আবার নিয়মিত প্রথম আলো ডেইলি স্টারে কলাম লিখতেন, এবং এরা কিন্তু সব একই ভাষায় একইভাবে কথা বলতেন। এদের একটাই টার্গেট ছিল শেখ হাসিনা খারাপ, এবং তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একটা বিশাল কাজ শুরু করেছিলেন, এবং এর পেছনে কিন্তু একটা বড় রকমের ফান্ডিং আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি গতকাল একটা লিস্ট পেয়েছি, সেখানে একদম কোন প্রজেক্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কত ডলার দেওয়া হয়েছে। এগুলো সবই ছিল প্রজেক্টের খেলা, কিন্তু এই প্রজেক্টের আন্ডারে যে হিডেন এজেন্ডাটা ছিল সেটা হলো শেখ হাসিনাকে সরাতে হবে। শেখ হাসিনার প্রধান অপরাধ, শেখ হাসিনা বাংলাদেশ প্রেমী। শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে ভারত বলেন, আমেরিকা বলেন, কারোর সাথেই কোনো আপোষ করতে রাজি না। সুতরাং বাংলাদেশে, বিশেষ করে এই সেন্ট মার্টিন দ্বীপ বলেন, কক্সবাজার বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বলেন, আরাকান আর্মিকে সাপোর্ট করা বলেন, এই সব কিছু, চিটাগাং পোর্টের দখল নিতে চাইলে যাই বলেন, সব কিছুর প্রধান অন্তরায় ছিল শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা দেশের স্বার্থ বিক্রি করে নিজে ক্ষমতায় থাকতে চান, এবং এগুলো তিনি বলে গেছেন। তিনি বলেছেন আমরা বিশ্বাস করিনি, আমরা দুর্বৃত্তকে বিশ্বাস করেছিলাম, আমরা প্রতারককে বিশ্বাস করেছিলাম, আমরা ছলনাময়ীদের বিশ্বাস করেছিলাম। তার পরিণতি কি হতে পারে সেটা 18 মাসে ডক্টর ইনুস দেখিয়েছে। একজন বিশ্ব বাটপার, যিনি শান্তিতে নোবেল পেয়ে দেশটাকে অশান্তিতে ভরে দিয়েছিলেন। এবং 2006 সালে ডক্টর ইনুসকে নোবেল দেওয়া হয়েছিল বাংলাদেশকে মাথায় রেখে, এবং 2007 সালেই তাকে ক্ষমতায় আনার জন্য প্রাথমিক পরিকল্পনাটা করা হয়েছিল। কিন্তু সেবার তিনি ওই 2 বছরের ক্ষমতা হবে না, 10 বছরের ক্ষমতা চাই, আলটিমেটলি তিনি হননি। কিন্তু তিনি বেঁচে আছেন, 86 বছর হয়ে গেছে তার। তিনি ক্ষমতা নিয়ে বাংলাদেশের হো মা সারা করে দিয়ে
এখন তিনি আবার গার্লফ্রেন্ড নিয়ে জাপান গেছেন, ঘুরে বেড়াবেন, মোজ করবেন, সরকারি নিরাপত্তায় থাকবেন। কিন্তু আমাদের এই বাচ্চা উপদেষ্টা দুইটা, এরা কেন এই সরল স্বীকারোক্তি দিচ্ছেন সেটা নিয়ে যখন আমি ভাবছি, আমার কাছে কয়েকটা ব্যাখ্যা মাথায় এসেছে। তার মধ্যে একটা হলো যে নিশ্চয়ই আবার নতুন করে কোনো ঘোট পাকাচ্ছে, না হলে কেন তারা এটা এভাবে বলবে। এখন ডিপ স্টেট যাদের পক্ষ থেকে এরা মাঠে নেমেছিল, যাদের ভাড়াটে হিসেবে এরা খেটেছিল, এই ডিপ স্টেট আসলে এত সুদূর প্রসারী এবং গভীরভাবে ষড়যন্ত্রগুলো করে, যেগুলো আমার আপনার পক্ষে ভাবা সম্ভব না। আমরা হয়তো কিছু ক্লু দিতে পারি, যেমন এখন আমি বলতে পারি যে এরা যেহেতু এই বিষয়গুলো বলছে, নিশ্চয়ই এদের নতুন কোনো ধান্দা আছে, কিন্তু স্পেসিফিক আবার কি ষড়যন্ত্র করছে সেটা কিন্তু আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে পারবো না। হয়তো বলবো যে যে নতুন সরকারটা আসছে, তারেক রহমান তার প্রতি নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তারা সরকার বিরোধী আন্দোলন করবার জন্য কোনো ইস্যু খুঁজতেছে বা পথ খুঁজতেছে, সেখানে আবার তারা দেশি বিদেশি ডিপ স্টেটের সমর্থন চাচ্ছে, এটা হইতে পারে। সো এটা হলো প্রথম সম্ভাবনা, যে দেয়ার ইজ সামথিং বিং কুকড আপ, মানে কোথাও কোনো একটা কিছু তৈরি হচ্ছে আমাদের সবার অন্তরালে। দ্বিতীয় হতে পারে যে আসলে এগুলো তাদের ইমম্যাচিউরিটি। এই যে ছেলেগুলা, এগুলো হলে ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, কেউ কেউ কোনো গোপন পরিচয় থাকতো, এদের তো কেউ চিনতো না। তো এরা যখন এত বড় একটা ষড়যন্ত্রের পার্ট হিসেবে দায়িত্ব পেল এবং প্রায় অকল্পনীয়ভাবে তারা আগের সরকারকে দেশ থেকে সরিয়ে নিজেরা ক্ষমতার জোর দখল করলো, তখন আর তাদের ঠিক যে আপনি মানে না, হ্যাঁ, গায়ে মোড়ল বা এরকম কি যেন একটা আছে না, তো এরা আসলে ঠিক বুঝতে পারছে না। এরা সব, এর আগে হাসিব নামে একজন সাবেক সমন্বয়ক, তিনি বলেছিলেন যে তারা বিপ্লবের স্বার্থে মেট্রো রেল ভেঙেছেন, পুলিশ হত্যা করেছেন, হ্যাঁ, এগুলো না করলে নাকি বিপ্লব বিপ্লব সফল হতো না। কিন্তু এই যে স্বীকারোক্তি দিয়ে একটা ডকুমেন্ট রেখে দিলেন, এটা আজ হোক কাল হোক, এই স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু এই সমন্বয়কদেরই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কিন্তু ওই যে ইম্যাচিউর বলে দিয়েছেন, এই ইম্যাচুরিটির এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে প্রচন্ড হতাশা থেকে তারা এগুলো বলছেন, যে তারা তো 2024 জুলাই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থানের পরে তারা তো ন্যাশনালি একটা হিরো হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কাক যেমন ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায় না, তো এই আপাত দৃষ্টিতে হিরোগুলো কিন্তু অচিরেই স্বরূপে আবির্ভূত হয়েছেন। তাদের সামনে একটা সুযোগ এসেছিল, বাংলাদেশের যতটুকু পরিবর্তন প্রয়োজন আমরা চাই, মানুষ প্রত্যাশা করেছিল সেটি করার। কিন্তু তারা কি করেছে? তারা মব সন্ত্রাস কায়েম করেছে। তারা অর্থনৈতিকভাবে প্রচন্ড অসৎ ছিল। তারা যারা হোস্টেলে ঠিকমতো খাইতে পারতো না, কোনো মতে পাতলা ডাল একটু মাংস সবজি দিয়ে ভাত খাইতো, তারা এক একজন এখন শত শত কোটি টাকার মালিক। এই যে আসিফ ভুঁইয়া বলেন, নাহিদ ইসলাম বলেন, সক্রেটিস মাহফুজ বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, এরা সব শত শত কোটি টাকা কামাই করেছে। এরা আমাদের সংস্কারের কথা বলেছে, স্বপ্নের কথা বলেছে, পরিবর্তনের কথা বলেছে। হ্যাঁ, শেখ হাসিনার কত দোষ, এই শেখ হাসিনা তো এদের তুলনায় সহস্র গুণ ভালো, যদি কম্পেয়ার করতেই হয়। কম্পেয়ার আসলে হয় না, আপেলের সাথে তো আর মাকাল ফলের কম্পেয়ার হয় না। তো এখন তারা এখন তাদের যে পতন ঘটেছে, তারা যে ছাত্র জনতার কাছে আর গ্রহণযোগ্য কেউ নেই, তাদের এখন জামাতের সি টিম, অরিজিনালি সেই জামাতের সাথে জোট বেঁধে আহ, ভুয়া ভোটে, সন্ধ্যার ভোটে, এমনকি হেরে যাওয়ার পরেও হ্যাঁ জোর করে তাদের এমপি হতে হয়। তো তারা এটা হয়তো মানতে পারতেছে না, কিন্তু তাদের অবস্থানটা দেশবাসীর কাছে ক্লিয়ার, তাদের এখন আর প্রয়োজন নেই। ডিপ স্টেট কি তাদের উপর আর বিশ্বাস করে? ডিপ স্টেট তো তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আমার এক বড় ভাই চমৎকার একটা উদাহরণ দিয়েছে, এটা বলতে একটু সংকোচ হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এই প্রোগ্রাম যারা শোনেন সবাই আমরা অ্যাডাল্ট। হ্যাঁ, কন্ডোম ব্যবহারের পরে ছুঁড়ে ফেলতে হয়। তো এইসব সমন্বয়ক, মায়ে খাদানো বাপে তাড়ানো, এই টোকাই সমন্বয়কগুলো আসলে কন্ডোমের মতো।
এরা ডিপ স্টেটকে চেনে না। বাংলাদেশে 1975 সালে বঙ্গবন্ধু হত্যায় অনেককে ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে একজন ছিল আওয়ামী লীগেরই নেতা, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ খন্দকার মোস্তাক হোসেন। সে মোস্তাক কিন্তু বছরের পর বছর জেল খেটেছে 75-এর পরে। 81 দিনের মাথায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম রাজনীতিতে ব্যবহৃত হওয়ার পরে কন্ডোমের মতো যে নিক্ষিপ্ত হয়েছে, এটা নতুন কিছু না। তো এই আসিফ, নাহিদ বা যারা আজকে মনে করছে যে একসময় ন্যাশনাল হিরো ছিলাম, এখন কি হলো, তোমরা বাবা কন্ডোমের পরিণতি আজকে ভোগ করতেছো। নাথিং নিউ। বাংলাদেশে যে সর্বনাশটা হয়েছে, একদিন না একদিন ডেফিনেটলি এর থেকে আমাদের উত্তরণ হবে, এবং সেটা আমরা চাই যে খুব বেশি দেরি যেন না হয়। বাংলাদেশ অলরেডি অনেক পিছিয়ে গেছে, কেউ বলে 50 বছর, কেউ বলে 100 বছর। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একজন শেখ হাসিনা দরকার। শেখ হাসিনার কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই। যারা আমার সাথে তর্ক করতেন যে একজন মানুষের বিকল্প কেন থাকবে না, এটা যদি কেউ মারা যায় বা কাজ করতে না পারে সেটা অন্য কথা, কিন্তু দ্য বেস্ট অপশনস উই হ্যাভ এট দিস মোমেন্ট, আমি সবসময় বলি বাংলাদেশের দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার অ্যান্ড শি ইজ শেখ হাসিনা। সুতরাং এসব টোকাই, এরা আজকে নিজেদের ফাঁদে নিজেরা আটকা পড়েছে, ব্যবহৃত হচ্ছে। এদের আর গোনার টাইম বাঙালির নেই। যে প্রথমত হচ্ছে যে 25শে মার্চের যেই কাল রাত্রিটা আসছিল ইস কামিং, এটা মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় কর্মীরা, বঙ্গবন্ধু, ওনারা টের পাচ্ছিলেন যে সৈন্য সমাবেশ হচ্ছে, হত্যাকাণ্ডের জন্য একটা বড় ধরনের অ্যাটাকের জন্য একটা প্রস্তুতি পর্ব, এইটা মোটামুটি সবাই সেখানে বুঝে গেছে, নিজেদের ভিতরে কথাবার্তাও হচ্ছে। আমি না ওই ইতিহাসটাতে আর যাবো না, এটা সংক্ষেপেই সারি। বঙ্গবন্ধু যেটা করলেন, নুরুল হক নামে একজন ইঞ্জিনিয়ারকে তিনি আগেই বলে রেখেছেন যে তিনি যাতে একটা তার ট্রান্সমিটারটা তিনি যাতে রেডি রাখেন। এবং ইতিহাস যেটা বলছে, ইতিহাস হচ্ছে যে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পূর্বে, এবং বঙ্গবন্ধুকে কিন্তু শেষ তার সাথে গোলাম মুর্শিদ নামে এক ভদ্রলোক শেষ পর্যন্ত ওনার বাসা থেকে বের হয়। এবং আমার আমার আরেকটা তথ্য আমি আপনাকে একটু দেই, এটাও একটু ইন্টারেস্টিং তথ্য আপনাকে দেওয়া প্রয়োজন। সেটা হলো, আজকে আমি যেই ডকুমেন্টসটা দেখাবো সেটা এখনই আসলে একটু বের করি, তাহলে কথা বলতেও সুবিধা হবে। এইটা হচ্ছে 26শে মার্চের পত্রিকা, এর আগেও আমি দেখিয়েছিলাম আপনাকে একটা প্রোগ্রামে। এটা হচ্ছে অরিজিনাল পত্রিকাটা, আমার কাছে আছে। এইখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উনার একটা স্মৃতি কথা এখানে প্রকাশিত হয়েছে। এই স্মৃতি কথাটা আপনার দেখেন, এই যে এইখানে আছে, এই জায়গাতে আছে, দেখতে পেয়েছেন? শুরু থেকেই আমি ইয়াকে বিশ্বাস করতাম না, বেগম মুজিব। ইন্টারেস্টিং ব্যাপার, এই আর্টিকেলটা আমি আজকে পড়লাম বসে বসে, যেখানে দেখতে পেলাম যে ওই দিন যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, সেদিন দলের অনেক নেতা কর্মীরা ওই বাসাতে লুকায়মন অবস্থাতে ছিল। কেউ ওয়ার্ড্রপের মধ্যে, কেউ আপনার খাটের নিচে পেছনে। এবং আর্মিরা এসে বঙ্গবন্ধুকে যখন নিয়ে গেল, ইজ অ্যারাউন্ড লাইক 1:30, বঙ্গবন্ধু তার আগে তার যে লিখিতভাবে তিনি এটা দিয়ে দিয়েছেন, যেটা পরবর্তী সময় আপনারা জানেন যে এইটা লিখিতভাবে এটা তখন প্রচার করা হয় যে স্বাধীনতার কথা। এবং এইটাই 26শে মার্চ সারাদিন এম এ হান্নান তিনি তখন এটা প্রচার করেন, বিকাল বেলায় প্রচার করেন, সন্ধ্যাবেলাতে আরেকবার প্রচারিত হয়, এভাবে সারাদিন এটা প্রচার করতে থাকে। আরেকজন আছেন আপনার সন্দীপ, ওনার লাস্ট নেমটা আমি আসলে প্রথম নেমটা আমি ভুলে গেছি, আব্দুল কাশেম সন্দীপ মনে হয়, নামটা আমি ভুলে গেছি আসলে। যাই হোক, সোজা কথা হচ্ছে যে 3 বার ওই দিন পঠিত হয় এই স্বাধীনতার ঘোষণা, এবং এগুলো নানানভাবে কনফার্মড হয়েছে যে এই যে স্বাধীনতার ঘোষণা, এবং এই স্বাধীনতার ঘোষণার যে ট্রান্সক্রিপ্টটা আছে টেলিগ্রাম আকারেও, সেটা আপনার পরবর্তী সময় পাওয়া গেছে, কুষ্টিয়া থেকে পাওয়া গেছে, এবং ইন্ডিয়াতেও সেটা পৌঁছেছে। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই যে আমি আপনার কাছে দাবিটা করলাম যে বঙ্গবন্ধু একটা স্বাধীনতার ঘোষণা লিখেছে, সেইটা প্রকাশিত হয়েছে, সেইটার টেলিগ্রাম আকারে সবাই পেয়েছে, আমার এই দাবিটা আপনি কেন বিশ্বাস করতে যাবেন? ওয়াই? আমার তো এটা সপক্ষে কিছু প্রমাণ আপনাকে দিতে হবে না। প্রথমত
আমি ঐতিহাসিক ফ্যাক্টটাকে বলে নেই, এরপর আমি আপনাকে কিছু লজিক্যাল গ্রাউন্ডে যাব, তারপরে আরো কিছু প্রমাণপত্রে যাব। ফ্যাকচুয়াল গ্রাউন্ডের জায়গাটা হচ্ছে যে 26শে মার্চ গতকালকে আমি আমার ফেসবুকে 41টা পত্রিকা আপলোড করেছি। 41টা পত্রিকা, 42টা পত্রিকা আমি আপলোড করেছি টোটাল। এই 42টা পত্রিকা একটাও আমাদের দেশের পত্রিকা না। ধরেন সেই বাল্টিমোরের পত্রিকা, নিউ ইয়র্কের পত্রিকা, কানাডার টরন্টোর পত্রিকা, আইরিশ পত্রিকা, ডেইলি টাইমস, মিরর, সান, পোস্ট, মানে সারা পৃথিবীর পত্রিকা তারা বলছে যে বঙ্গবন্ধু একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে দিয়েছে এবং সেই ট্রান্সক্রিপ্টটা তাদের কাছে আছে। তারা সেইটা থেকেই নিশ্চিত হয়ে তারা সেটা বলছে। আপনি বললে আমি পড়ে শোনাতে পারি, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটাকে জেনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে ধরা যাক যে আমি আমার ইতিহাস নিয়ে আমি আমার মতো করে বললাম, কিন্তু বাল্টিমোর ডেইলি, ডেইলি মিরর, ডেইলি টাইমস, টেলিগ্রাফ, গার্ডিয়ান, মর্নিং হেরাল্ড, তারপরে হচ্ছে যে পৃথিবীর এত এত দেশের পত্রিকা, প্রায় এই তো আপনাকে 41টা পত্রিকার কথা বললাম, তাদেরকে তো ভাই আমি টাকা দিয়ে কিনতে পারবো না, বা তাদেরকে দিয়ে আমি ইতিহাস ডিস্টর্টও করাতে পারবো না। মানে এটা কি সম্ভব কিনা? তো সেখানে প্রকাশিত হয়েছে। এর কারণ হচ্ছে কি, আমি আপনাকে যে টেলিগ্রামটার কথা বলছি, যে স্বাধীনতার ঘোষণার কথা বলছি, সেটা প্রত্যেকে নিশ্চিত হয়ে লিখেছে। তারা সোর্স দিয়েছে, এই সোর্স থেকে তারা পেয়েছে, ওই সোর্স থেকে পেয়েছে, এগুলো বলা আছে। এইটা গেল ফ্যাকচুয়াল গ্রাউন্ড। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমাদের মুক্তিযুদ্ধের সবচাইতে বিশ্বাসযোগ্য নথি কোনটা? আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের সবচাইতে, এটাকে বলা হয়, যেমন একটা বাচ্চা হলে আমরা মিউনিসিপ্যালিটির কাছে গিয়ে কি করি, বা ওয়ার্ড কমিশনের কাছে গিয়ে আমরা জন্ম সনদটা নিয়ে নেই না, জন্ম সনদটা নেই। ঠিক একইভাবে বাংলাদেশ যে জন্ম নিয়েছে, এই জন্ম সনদ হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে, বঙ্গবন্ধু কি বলেছিলেন এটাও একটু জানা দরকার। This may be my last message from today. Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. এখন কাহিনী যেটা হচ্ছে যে এই বক্তব্যটা যে উনি দিবেন সেটা উনি বলে দিয়েছেন 7ই মার্চে। উনি বলেছেন, আর যদি একটা গুলি চলে, আমার কথা কি আমি বোঝাতে পারলাম? আর যদি একটা গুলি চলে, তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বা। তারপরে উনি ঘোষণাটা আসলে, মানে উনি ঘোষণাটা কি, উনি 7 তারিখে বলে রেখেছেন যে কোন মুহূর্তে তুমি ঝাঁপা পড়বা, কোন মুহূর্তে তুমি আর অন্যদিকে তাকাবা না, শোনো কি শোনো না। এখন এটা যদি হয় 26 তারিখের কথা, পত্রিকার কথা, আমি আমাদের জন্ম সনদের ছিলাম, জন্ম সনদে আসি। এইটা হচ্ছে প্রথমে একটু দেখা নেই, এইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্র। কেমন দলিল পত্র, এইটাও একটু দেখা নেই। আমার মনে হয় যে আমি না সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে যে এই সময়ের তরুণীদের জন্য, যাতে তারা মিসলেড না হয়। দেখেন তো যে এইটার প্রকাশকালটা কখন, 1982 সালের নভেম্বর। দেখা, এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে, দেখেছেন? আচ্ছা, তার মানে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে নাই, তাই তো? সো আমাদের পক্ষে এটা লেখাও সম্ভব না। হাসান হাফিজুর রহমান তিনি এইটা সম্পাদনা করেছেন। আমরা তাহলে যাই যে কি লিখেছেন। আমরা তো ক্ষমতাতে নাই, আমাদের তো অবস্থা খুবই খারাপ, আমাদের তখন দল কয়েক ভাগে বিভক্ত, নানান ধরনের ঝামেলার মধ্যে তো আমরা দিয়ে যাচ্ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, দেখেন এইটা যদি 1 নাম্বার প্যারা হয়, 2 নাম্বার প্যারা, 3 নাম্বার প্যারা, 4 নাম্বার প্যারা, 5 নাম্বার প্যারা, এটা 6 নাম্বার প্যারা। এই 6 নাম্বার প্যারাতে লেখা আছে, whereas in the facts and circumstances of such treacherous conduct, Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of the 75 million people of Bangladesh, in due fulfillment of the legitimate right of self-determination,
of the people of Bangladesh duly made a declaration of independence at Dhaka on March 26, 1971, and urged the people of Bangladesh to defend the honor and integrity of Bangladesh. এটা আমাদের জন্ম সনদে লেখা আছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছোঁয়া লাগতে পারে, যে কোনো দিন যে কোনো সময়, হয়তো 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। এখন আপনাদের সবার মনে আছে পাকিস্তান কিছুদিন আগে একটা কথা বলেছিল, আব্দুল বাসিত, আমাদের পাকিস্তানের যিনি প্রাক্তন রাষ্ট্রদূত ভারতে যিনি ছিলেন, আব্দুল বাসিত, তিনি বলেছিলেন আমেরিকা যদি বা ইরান যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পরে ভারতকে আমরা পাল্টা আক্রমণ করব দিল্লি এবং বোম্বাইতে মিসাইল মেরে। এটা যে ফাঁকা আওয়াজ ছিল না তা নয়, এর পেছনে কিন্তু অনেক বড় চক্রান্ত রয়েছে। চক্রান্তটা ফাঁস হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ গোয়েন্দা তথ্য আদান প্রদানে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে যুদ্ধটা ছড়াচ্ছে। দেখুন, প্রথমে আমেরিকার ইসরায়েল শুরু হলো একে দিয়ে, ইরানকে দিয়ে। ইরান মারতে শুরু করলো উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে 6টা দেশ, সেই 6টা দেশকে আক্রমণ করলো। এবারে 6টা দেশের মধ্যে একটা দেশের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে। এখন পাকিস্তান তো ওখানে গিয়ে লড়বে না, এখন তো সৌদি বারবার চাপ দিচ্ছে যে তুমি আমাদের থেকে টাকা নিয়েছো। এবার সৌদি কি করছে, সৌদি এখন চাপ দিচ্ছে তুমি ইরানকে মারো অথবা তুমি কোনো অ্যাকশন নাও যাতে আমাদের ওপরে আঘাতটা আর না আসে। এখন পাকিস্তানের হাতে কি অস্ত্র রয়েছে? পাকিস্তান এখন ভাবছে যে ভারতবর্ষ সাপোর্ট করে কাকে? ভারতবর্ষ সাপোর্ট করে আমাদের কি বলে আফগানিস্তান এবং বালুচিস্তানকে, এবং টিটিপিকে দিয়ে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে পাকিস্তানের অভিযোগ। আর আরো একটা পাকিস্তানকে খেপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারত কিন্তু হরমুজ প্রণালী দিয়ে ভারত নির্বিঘ্নে তেল নিয়ে আসছে। অথচ পাকিস্তানের জাহাজ যখন হরমুজ প্রণালীতে ঢুকেছিল তখন হরমুজ প্রণালী থেকে পাকিস্তানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চীনের জাহাজকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? চায়না তো বরাবর ইয়েনে ব্যবসা করে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ ছিল যে জিজ্ঞেস করা হয়েছিল এই জাহাজে কি আছে, তখন ওরা বলেছিল যে এই জাহাজে যা মালপত্র আছে সেগুলো হচ্ছে সব আমেরিকা যাবে এবং কিছু কিছু সৌদি আরব এবং অন্যান্য উপমহাদেশীয় যাবে। তখন IRGC বলেছে আমাদের এখান থেকে শত্রুপক্ষের কোনো জিনিস আমরা যেতে দেবো না, তোমরা তেল নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধে নেই, তোমরা ইয়েনে ব্যবসা করো, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা শত্রুপক্ষের জিনিস কেউ যেতে দেবো না। ফলে চায়নার জাহাজকে ওখান থেকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয়। আর পাকিস্তানের জাহাজকে তো হুমকি দিয়েছিল যদি না ফিরে যাও তাহলে তোপ মেরে উড়িয়ে দেবো। এখন এই অবস্থায় ভারতবর্ষের ওপরে পাকিস্তানের একটা রাগ। এক হচ্ছে টিটিপির ওপর, টিটিপিকে সাপোর্ট করা, 2 হচ্ছে বালুচিস্তানকে সাপোর্ট করা, 3 হচ্ছে তালিবানকে সাপোর্ট করা এবং পাকিস্তানকে ভাঙার চেষ্টা। আর একটা পুরনো রাগ রয়েছে অপারেশন সিঁদুর 1। তা এখন যে খবরটা এসে পৌঁছেছে সেই এর মধ্যে কিন্তু রাশিয়ায় একটা অ্যাটাক হয়ে গেছে। ইউক্রেন কিন্তু রাশিয়ার একটা বড় আপনার তৈল খনিতে ড্রোন অ্যাটাক করে
সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফলে রাশিয়াও কিন্তু তেতে রয়েছে, যে কোনো সময় রাশিয়াও কিন্তু নিয়ে পড়তে পারে। ফলে এই যে যুদ্ধ যেটা আমাদের পশ্চিম এশিয়া চলছিল, সেই যুদ্ধের আঁচ কিন্তু যে কোনো সময় আমাদের দিকে আসতে পারে। এবং পাকিস্তান এটাও বলেছে যে ভারতবর্ষ এবং তার বন্ধু রাষ্ট্রগুলো কাউকে আমরা ছাড়বো না। বন্ধু রাষ্ট্র কারা আছে? এখানে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এগুলো হচ্ছে বন্ধু রাষ্ট্র। তার মানে যদি ভারতকে অ্যাটাক করে, ভারত তো ডিফেন্ড করে নেবে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তারা নিজেদের আটকাবেই করে। তাই তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আমাদের তো সুদর্শন চক্র রয়েছে, আমরা গতবারে তো মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম, তখন তো আর কোনো রকম অসুবিধা হয়নি। এবারে কিন্তু এই চক্রান্তটা কিন্তু ওরা কিন্তু ধীরে 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 একটা ফলপ্রসূর দিকে যাচ্ছে। এবং কিছুদিন আগে আপনাদের মনে থাকতে পারে, আপনাদের কাগজে নিশ্চয়ই বেরিয়েছিল যে পাকিস্তান এখন 8,000 কিলোমিটারের মিসাইল বানাচ্ছে। তখন আমরা আলোচনা করেছিলাম, তাহলে কি আমেরিকায় বানাবে, এ করবে, মারবে? কিন্তু তুলসী গ্যাবার্ড এটা কিন্তু কংগ্রেসকে জানিয়েছিলেন যে পাকিস্তান কিন্তু 8,000 কিলোমিটারের এই বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। ভারত কি করছে? ভারত করছে কি এখন যে ব্রহ্মস যেটা রয়েছে, ব্রহ্মসকে, আগে ব্রহ্মসের দূরত্ব ছিল আপনার 230 কিলোমিটার, এখন সেটাকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হচ্ছে। ভারতের কাছে কিন্তু আপনার মিসাইলের কমতি নেই, প্রচুর মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে। এই ক্রুজ মিসাইল হচ্ছে গিয়ে আপনার এই ব্রহ্মস। ক্রুজ মিসাইল হচ্ছে একেবারে মাটির সঙ্গে, মাটির ওপর দিয়ে যায়, খুব কাছাকাছি দিয়ে যায়, ফলে র্যাডারে ধরতে পারে না, আর ক্রুজ গিয়ে দাম করে মেরে দেয়। সেটা 800 কিলোমিটার করছে, তৈরিও হয়ে গেছে। ফলে ভারত নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, ভারতের বন্ধু রাষ্ট্র, তাদেরকে কি করে রক্ষা করবে সেটা এখন ভারতের এখন মাথা ব্যথার হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে মানে গতকালকে একটা মিটিং হয়েছে, রাজনাথ সিং একটা মিট করেছেন, আর্মি যত কমান্ডার আছে সমস্ত আর্মি কমান্ডারদের ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে উনি একটা মিটিং করেছেন। সেখানে তিনি পুরস্কার এই অবস্থার ব্যাখ্যা করেন যে কি হয়েছে। এই হিন্দু রিপোর্টটা দেখুন, এখানে 25 তারিখের, তলায় দেখুন 25 তারিখের রিপোর্ট। এটা আজকে আমার চোখে পড়েছে এবং আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই যদি অবস্থা হয়, তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু এখন সুস্থ আর আপনারা থাকতে পারলেন না। যদি এখানে অপারেশন সিঁদুর যদি 2 শুরু হয়ে যায়, ভারত তো বেঁচে যাবে, সুদর্শন চক্র রয়েছে, ভারতের গায়ে একটাও পড়বে না। কিন্তু মুশকিল হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, তারপর নেপাল রয়েছে, ওদিকে শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে। মালদ্বীপকে বাঁচাবেই করে, সেটা একটা দ্বীপের মতো, তাকে বাঁচাবেই করে। তাহলে এদের নিয়ে এখন কিন্তু ভারত খুব মুশকিলে পড়েছে। এছাড়া আর একটা ওদের রাগ আছে পাকিস্তানের। আর এই যে আমি আগে বলে দিই, এই যে অস্ত্র ফস্ত্র সাপ্লাই কে দেবে জানেন তো? সাপ্লাই দেবে কিন্তু চীন। চীন সামনে আসবে না, চীন কোনোদিন সামনে আসে না, চীন পেছন দিক দিয়ে খেলে। কারণ চায়না দেখে যে আমি কেন বেকার অস্ত্রটা আমি খরচা করতে যাব, বরং আমি অস্ত্রটা পাকিস্তানকে দিই, টেস্টিংও হয়ে যাবে, যদি মরে তো ওরা মরবে, আর যদি ভালো হয় তাহলে পরে বেরিয়ে গেল যে ভালো অস্ত্র। তার মানে চীন করবে কি, পেছন দিক দিয়ে সাহায্য করবে। যদি এখন এই দিকে যাবে তো মনে হচ্ছে যাবেই, 2-3 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি খুব খারাপ হতে পারে। আপনারা কিন্তু এই যে ইরান আর ইসরায়েল ইউএসএ যুদ্ধ থেকে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন না, আপনারা জানেন না
যে আপনারা কতটা ভুল করছেন। এই যুদ্ধের আঁচ কিন্তু আমাদের গায়েও এসে পড়বে, সেটা কিন্তু সময় বলে দিচ্ছে। যে আমরা কিন্তু সেই আঁচতে কিন্তু আমরা কিন্তু গা পুড়তে লেগেছে। আর খুব বেশি দিন দেরি নেই, হয়তো খুব শিগগিরই একটা সিঁদুর দ্বিতীয় দেখতে হবে। আর সিঁদুর দ্বিতীয় যদি হয় তাহলে ভারতবর্ষ বেঁচে যাবে, কিন্তু আপনাদের দেশ যেগুলো পার্শ্ববর্তী আছে সেগুলো কিন্তু খুব মুশকিলে পড়বে। তখন আপনারা কি করবেন? ফলে আপনারা ওদিকে হচ্ছে, ওদিকে কেন আমরা দেখতে যাব, এই অবস্থায় যদি আপনারা বসে থাকেন না, তাহলে আপনারা খুব ভুল করবেন। পরিস্থিতির দিকে নজর রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। আমি এটা আগাম বলে দিলাম আপনাদের অনেকদিন আগেই। এবার থেকে